নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। আফগানিস্তানে নতুন শাসক হিসেবে তালিবান সরকার গঠন করতে চলেছে। মস্কো থেকে বেজিং, বার্লিন থেকে ইসলামাবাদ, কূটনৈতিক তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। এই মুহূর্তে ঘুঁটি সাজাতে ব্যস্ত দেশগুলি। কি ভূমিকা থাকবে নিজেদের, কোন পথে এগোবে কৌশল ঠিক করছে বিভিন্ন দেশ। ভারত, একমাত্র ভারত প্রথম থেকেই আশঙ্কা প্রকাশ করছে। ভারত বলছে আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসের ঘাঁটি না হয়। সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ভারত। তালিবানের বন্ধু কারা, কারা তালিবানের সঙ্গে মিলে তলে তলে ষড়যন্ত্র করছে, বিশ্বের সামনে সে নিয়ে মুখ খুলেছে ভারত। বলেছে দরকার পড়লে আবারও অন্য দেশে গিয়ে সন্ত্রাসবাদকে খতম করে দিয়ে আসবে ভারত। তালিবানের বন্ধু কে স্পষ্ট বার্তা দিয়েছিল ভারতই। তালিবানের বন্ধু কারা তা সকলেরই জানা। গতকালের পর, বিশেষ করে গতকালের পর বিশ্বের কাছে আরো স্পষ্ট কে তালিবানের জন্য যুদ্ধ বিমান পাঠায়, কে আফগানিস্তানের সরকার গঠনের প্রাক্কালে আফগানিস্তানে গিয়ে বসে রয়েছে। এই বন্ধুত্ব তো সকলের সামনে, কিন্তু আরেক বন্ধু যে কিনা নতুন বন্ধু, তার কথাও বলেছে ভারত। ভারতের 3 বাহিনীর প্রধান বিপিন রাওয়াত বলেন তালিবানের চরিত্র বদলায়নি, বন্ধু বদলেছে। নতুন বন্ধু যাদের নজর আফগানিস্তানের খনিজ সম্পদে। আফগানিস্তানে $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। এছাড়াও নতুন বন্ধু চীনের নজর রয়েছে সিল্ক রোডে। কি এই সিল্ক রোড? এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত প্রাচীন যে স্থল বাণিজ্য রুটটি পুনরুদ্ধারে চীন বদ্ধপরিকর। আফগানিস্তান সেই রুটটির একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত খুব একটা বড় নয়, কিন্তু বেজিং বিরোধী সন্ত্রাসবাদীরা আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে এমন সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন চীন। এবার আসি আরেকটি দেশের কথায়, রাশিয়া। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ আরো এক ধাপ এগিয়ে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলে কুদাসেভ জানান আফগানিস্তান পরিস্থিতির আঁচ পড়তে পারে ভারতেও। নিরাপত্তা উপদেষ্টা আজিদ দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি, বলেন সন্ত্রাস ছড়াতে পারে কাশ্মীরে। বৈঠকে চীন ও পাকিস্তানের ভূমিকা নিয়েও কথা হয়েছে। সন্ত্রাস মোকাবিলায় একজোট হবার বার্তা দেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। কিন্তু রাশিয়ার ভূমিকাও কি সমালোচনার ঊর্ধ্বে? আফগানিস্তানের তালিবান পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভারতকে বাদ দিয়েই একের পর এক বৈঠক করেছে রাশিয়া, তাও আবার কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। বিষয়টি নিয়ে নয়াদিল্লি অসন্তোষ প্রকাশ করেছিল বলেও খবর। কিছুদিন আগেই আফগানিস্তানে রাশিয়ার বিশেষ রাষ্ট্রদূত জামির কাবুলোভ বলেছিলেন তালিবানের উপর ভারতের কোনো প্রভাব নেই, তাই আফগানিস্তান নিয়ে রাশিয়া এবং পাকিস্তানের বৈঠকে ভারতকে ডাকা হয়নি। তার সেই বক্তব্যের দিন কয়েকের মধ্যেই আফগানিস্তানের সন্ত্রাস প্রসঙ্গে ভারতের সঙ্গে সহযোগিতার বার্তা দিল রাশিয়া। রাশিয়া যে বার্তা দিচ্ছে, পাশে থাকার বার্তা, সন্ত্রাস মোকাবিলায় ভারতের সঙ্গে একজোট হওয়ার বার্তা রাশিয়ার। যে রাশিয়ার ভূমিকা সমালোচনার ঊর্ধ্বে নয়। তালিবান কাবুল দখল করার পর যে রাশিয়া স্পিকটি নট। আফগানিস্তানের মানুষের দুর্দশা দেখে যেখানে রাষ্ট্রসংঘ চুপ, সুপার পাওয়ার চুপ, রাশিয়াও চুপ। এই রাশিয়াকে কি বিশ্বাস করা যায়? আজ এই প্রশ্নের জবাব চায় বাংলা। All that has happened is that the partners have now changed. It's the same Taliban with different partners. Most important issue of territory of Afghanistan not being used at the detriment of any other country is also very much there. यदि दूसरे की जमीन पर भी जाकर आतंक का खात्मा करने की जरूरत पड़ेगी तो भारत उसमें पीछे नहीं रहेगा।
আফগানিস্তান নিয়ে বিশ্বজুড়ে বিরূপ প্রভাব, তবে অনেক দেরিতেই হলো। জল্লাদদের হাত থেকে বারবার তানশিরকে বাঁচাতে প্রতিরোধ বাহিনীর আর্জির পরও কার্যত চুপ ছিল বিশ্ব। আমেরিকা ছিল তার অভ্যন্তরীণ চাপ সামলানোর চেষ্টায়। ব্রিটেন, ফ্রান্স বার কয়েক ফোঁস করলেও কাজ হয়নি। প্রতিবাদের তালিকায় একা কুম্ভ ভারত বারবার তালিবানকে হুঁশিয়ারি দিয়েছে। তবে ভারতের সবচেয়ে বেশি চিন্তার কারণ কাশ্মীর। কাশ্মীরকে বরাবরই অশান্ত রাখতে চায় পাকিস্তান, সে ভারত পাক সীমান্তে সিজ ফায়ার হোক বা জঙ্গি অনুপ্রবেশ ঘটানো। তালিবানের সঙ্গে জৈশের যোগের কথাও সামনে এসেছে। যে জৈশ ভারতে জাল বিছানোর চেষ্টা করছে, এর মধ্যেই আফগানিস্তানে তালিবানের শাসনে বড় অক্সিজেন পেয়েছে জঙ্গি সংগঠনগুলি। তবে ভারত সাফ জানিয়েছে, পাকিস্তান বা আফগানিস্তানের মাটি সন্ত্রাসে ব্যবহার করা হলে ছেড়ে কথা বলবে না ভারত। भारत अपनी जमीन पर तो आतंक का खात्मा करेगा, जरूरत पड़ने पर यदि दूसरे की जमीन पर भी जाकर आतंक का खात्मा करने की जरूरत पड़ेगी तो भारत उसमें पीछे नहीं रहेगा। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো শুরু হতেই সেই আশঙ্কা বেশি করে দেখা দিয়েছে। সেই আশঙ্কা যে নেহাত অমূলক ছিল না তা সাফ হয়েছিল তালিবানের উদ্দেশ্যে আল কায়দার মন্তব্যে। আল কায়দার কাশ্মীর বার্তা, তালিবানকে কাশ্মীর মুক্তির দাবি। তালিবানের কাছে দাবি জানায় আল কায়দা। ভারতের কাছে স্পষ্ট হয়ে যায়, আফগানিস্তান ইস্যুকে কাজে লাগিয়ে কাশ্মীরে অশান্তির ছক পাকিস্তানের। বিশেষ করে ৩৭০ ধারা ও ৩৫ ধারা বিলোপের পর থেকে প্রমাদ গুনতে শুরু করেছে পাকিস্তান। অনেকে এও মনে করছেন, আফগানিস্তান পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে এত নাক গলানোর কারণ যদি জঙ্গি মদত হয়, তাহলে আরও একটি কারণ ভারত। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলে কুদাসেভ জানান, There is a danger of terror of terror being spread to the Russian territory, to the territory of Kashmir, maybe. Thus, this is a matter of common concern, and this is a matter of continued dialogue between Russia and India. এদিকে সোমবার তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, নতুন তালিবান সরকার গঠনে আমন্ত্রণ জানানো হবে রাশিয়াকে। তবে রাশিয়ার ভূমিকা কি একেবারে সন্দেহের ঊর্ধ্বে? রাশিয়ার ভূমিকা, আফগানিস্তানে ৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ, তাতে পরাজয়ের ইতিহাস রাশিয়া সহজে ভুলবে কি? উত্তরের প্রতিবেশী দেশগুলোর উপর আফগানিস্তানের প্রভাব, অস্থিতিশীলতার সম্ভাব্য প্রভাব নিয়ে মস্কো চিন্তিত। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ। রাশিয়ার ককেসাস অঞ্চলের জঙ্গিরা আফগানিস্তানে আশ্রয় প্রশ্রয় পায়। আইএসের সঙ্গে যুক্ত জিহাদি সংগঠনগুলো রাশিয়ার জন্য বিপজ্জনক। গৃহযুদ্ধ মেটাতে রাশিয়ার সঙ্গে তালিবানের সম্পর্ক কি হবে? তবে কাশ্মীর নিয়ে রাশিয়ার কূটনীতিকের পরামর্শের অনেক আগেই সতর্ক ভারত। আফগানিস্তান নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারত। তবে কোনোভাবেই ভারতের মাটিতে আফগানিস্তানের কুপ্রভাব বরদাস্ত নয়, সাফ জানানো হয়েছে বহুবার। রিপাবলিক বাংলা। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য শোনালাম আপনাদের। রাশিয়া ভারতের পাশে থাকার বার্তা দিচ্ছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় একজোট হওয়ার বার্তা দিচ্ছে। কিন্তু এই রাশিয়ার ভূমিকা কি সমালোচনার ঊর্ধ্বে? কতটা বিশ্বাস করা যায় রাশিয়াকে? পাকিস্তানের ভূমিকা কি? চীনের ভূমিকা কি? এই মুহূর্তে যে বার্তা দেওয়া হলো রাশিয়ার পক্ষ থেকে, কাশ্মীর বিষয়ে অ্যালার্মিং সিচুয়েশন বলা হলো রাশিয়ার পক্ষ থেকে। কাশ্মীর নিয়ে দিবাস্বপ্ন দেখে প্রায় পাকিস্তান দাবি করে দ্রুতই তারা কাশ্মীর নিয়ে নেবে। এমন দিবাস্বপ্ন দেখতে তাদের অবশ্য কেউ বারণ করেনি, কিন্তু যেভাবে তারা ষড়যন্ত্রের ছক কষেছে, যেভাবে পাঞ্চশিরে ইতিমধ্যেই জানা যাচ্ছে যুদ্ধ বিমান পাঠিয়ে ড্রোন হামলা করেছে পাকিস্তানের বায়ুসেনা, এদের ষড়যন্ত্র কতটা এই মুহূর্তে গোটা বিশ্ববাসীর সামনে যেটা প্রকট হচ্ছে, সেটা সেই বিষয়ে কতটা সচেতন সুপার পাওয়ার অন্যান্য দেশ, রাশিয়া পাকিস্তানের এই ভূমিকায় কেন চুপ? গোটা বিষয়ে আজ জবাব চাই বাংলা আলোচনা করতে আমার সঙ্গে রয়েছেন কর্নেল সব্যসাচী বাগচি, প্রাক্তন সেনাকর্তা, রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চ্যাটার্জি, রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অরিন্দম ব্যানার্জি। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই কর্নেল সব্যসাচী বাগচির কাছে যাব। কর্নেল বাগচি,
রাশিয়া আজ পাশে থাকার বার্তা দিল সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে। রাশিয়ার ভূমিকা কি সমালোচনার ঊর্ধ্বে? কাবুল দখলের পর তালিবানের এরপর এরা পাকিস্তানের সাথে বৈঠক করেছে, রাশিয়া চীনের সঙ্গে বৈঠক করেছে, তখন ভারতের কথা মনে হয়নি। আজকে হঠাৎ এই বার্তার পেছনে কি কৌশল আছে বলে আপনি মনে করছেন? এক মিনিট সময় দেব কর্নেল বাগচি, প্লিজ। ব্যাপারটা হচ্ছে এই যে আফগানিস্তানে বলুন প্লিজ। ব্যাপারটা হচ্ছে এই যে মাত্র কটা দিন আগে নিরাপত্তা পরিষদে যখন আফগানিস্তানের ব্যাপারে প্রস্তাব গৃহীত হচ্ছিল, 15টা দেশের মধ্যে 13টা দেশ সেই প্রস্তাব সমর্থন করেছিল। সেখানে চীন এবং রাশিয়া তারা কিন্তু ভোটাভুটিতে অংশ নেয়নি। অর্থাৎ কিনা তাদের নিজস্ব আর বিষয় ছিল যেটাকে তারা খুব গভীরভাবে ভাবছিল। রাশিয়ার পক্ষে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক অনেকগুলি রিপাবলিক আছে যেখানে ইসলাম একটা ফ্যাক্টর। রাশিয়ার পক্ষে আর ইসলাম ফ্যাক্টর চেচনিয়াতেও, সেরকম চীনের পক্ষে ইসলাম ফ্যাক্টর জিনজিয়াং প্রভিন্সে। তাই যে যার তাদের নিজেদের ব্যাপারগুলো বাঁচাবার জন্যে আর আফগানিস্তানের ব্যাপারে আর এরকম দ্বিচারিতা করে চলেছে। সত্যি অর্থে যে যার ন্যাশনাল ইন্টারেস্টটাই দেখবে, এটাই খুব স্বাভাবিক। আমরা যে এতদিন দেখি না যাই না, কিন্তু আমাদেরটাও দেখা স্বাভাবিক। আমরা গালোয়ানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট দেখে চীনের মোকাবিলা করার জন্যে তার চোখে চোখ রেখে কোমর শক্ত করে দাঁড়িয়েছিলাম। সেই কারণে চীন ভয় পেয়ে গিয়ে একটা নতুন রাস্তা খোলার কথা ভাবছিল, যেটা আপনারা বলছিলেন ওল্ড সিল্ক রুট। আজকে ল্যান্ড এন্ট্রি গেট নাম্বার 1 কাশ্মীরটা বন্ধ হতে চলেছে চীনের পক্ষে। চীন রাশিয়ার বন্ধু, কমিউনিস্ট কান্ট্রি হওয়ার কারণে রাশিয়ার বন্ধু। সেটা যদি বন্ধ হয়ে যায়, আফগানিস্তানের মাধ্যমে ল্যান্ড রুট খোলার জায়গা আছে। আর তাই চীন এবং রাশিয়া আজকে নিজেদের ইন্টারেস্ট বাঁচাতে ইন্ডিয়ার সাথে যতটুকুনি সম্পর্ক মেনটেন না করলে নয় ততটুকুনি করছে। বাকি কিন্তু আর ইসলামিক যারা টেররিস্ট তাদের সঙ্গে হাত মেলাচ্ছে, এটা তাদের নিজের স্বার্থে। সিআইএস হয়ে যাওয়ার পর সেন্ট্রাল এশিয়ান রিপাবলিকের অনেকগুলো অংশ রাশিয়া থেকে ভেঙে চলে গিয়েছিল। আজকে তাদের সঙ্গে আর রাশিয়ার সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু গন্ডগোল হবে। সেই জন্যই রাশিয়া আজকে আফগানিস্তান বা চীনের মদতে নেমে আসছে না, আর সেই জন্য আমি আসছি কর্নেল বাগচি। আমি যাব রাজাগোপাল বাবুর কাছে। রাজাগোপাল বাবু, যেখানে আফগানিস্তানের মানুষ আর্জি জানাচ্ছেন আমাদের বাঁচান, রাষ্ট্রসংঘ চুপ, সেখানে অন্যান্য প্রথম বিশ্ব চুপ, শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখতে ব্যস্ত চীন, পাকিস্তান, রাশিয়া সকলেই। একমাত্র ভারত শুরু থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে, একমাত্র ভারত। যেখানে পাকিস্তানের গতকাল মুখোশ খুলে গেল, তারা যুদ্ধ বিমান পাঠিয়ে পানশিরে হামলা চালালো, ড্রোন হামলা, সেখানে প্রথম বিশ্ব চুপ। শুধুমাত্র কি নিজেদের স্বার্থ দেখবে এখানে? আফগানিস্তানের মানুষের এই দুর্দশা কি কারোর চোখে পড়বে না রাজাগোপাল বাবু? না, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এক মিনিট এতকাল, হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট বা যাই হোক। আমেরিকা বুঝেছিল যে হস্তক্ষেপ দরকার আছে, 20 বছর $2.6 ট্রিলিয়ন খরচা করে কিছু করে উঠতে পারে। সুতরাং বহির্বিশ্ব সবসময় চুপ ছিল তা নয়, তারা দেখেছে আর কিছু করার নেই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আমেরিকাকে ভরসা করি সেখানে বিনিয়োগ করেছিলাম, কিন্তু পরে দেখেছি যে সেটা একটা বিপজ্জনক অবস্থায় হয়ে গেছে। কিন্তু পাকিস্তান নীরবে কাজ করে গেছে এবং চীন এবং রাশিয়াকে সাথে নিয়েছে, আল কায়দাকেও তারা সাথে নিয়েছে। রাশিয়াও চায় যে সেখানকার মাইনিং যে সমস্ত সোর্সগুলো আছে ব্যবহার করতে। রাশিয়া অলরেডি সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যথেষ্ট মাইনিং এক্সপিরিয়েন্স করেছে। ওরা এখানকার মাইনিং যেগুলো আছে, পার্টিকুলারলি রেয়ার আর্থ যে সমস্ত মাইনিং আছে সেগুলো ওরা কাল্টিভেট করতে চাইছে। চীনও সেখানে রাস্তাঘাট করতে চাইছে। হ্যাঁ, তবে দুজনেরই চীনের রাশিয়ার যে সমস্যা সেটা হচ্ছে যে ওরা ওই ভয় পাচ্ছে যে তালিবান যদি থাকে তাহলে দায়েশকে, মানে আইএস কে হয়তো কন্ট্রোল করা যাবে, কিন্তু তালিবান না থাকলে কিন্তু আইএস কে কিন্তু রাশিয়ার ভেতরে ঢুকে পড়ার সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে। চেচনিয়া অলরেডি রাশিয়া বহুদিন ধরে ভীত সংস্কৃতি তার নিজের রাজ্য চেচনিয়ার জন্য
সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া একটা দ্বিচারিতা করছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কখনো তারা তালিবানকে আর মাঝে মধ্যে তারা দু চারটে ভালো কথাও বলছে। রাশিয়া আর সে রাশিয়া নেই যে রাশিয়াকে আমরা সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগের অবস্থায় দেখেছিলাম, যেভাবে ডেভেলপিং কান্ট্রির সাহায্যে তারা এগিয়ে এসেছিল, ভারতের সঙ্গে দীর্ঘ মৈত্রী করেছিল। আজকে রাশিয়া কিন্তু একটা সম্পূর্ণ একেবারে নিজের স্বার্থ ছাড়া শুধুমাত্র নিজের স্বার্থ দেখছে, শুধুমাত্র নিজের স্বার্থ দেখছে। আমি আসছি রাজাগোপাল বাবু এবং বাকিদের কাছেও যাব, কিন্তু যে দেশ এই মুহূর্তে নিজের স্বার্থ দেখছে তার মধ্যে পাকিস্তান, চীন এবং রাশিয়ার কথা সামনে আসছে। যে মানুষগুলো আফগানিস্তানের সাধারণ মানুষ, যে মানুষগুলোকে ভাবাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি আফগানিস্তানের, তালিবানের বিরুদ্ধে তারা যতটা, তার থেকেও বেশি তারা পাকিস্তানের বিরুদ্ধে। গতকাল বারবার উল্লেখ করা হচ্ছে, কারণ গতকাল পাঞ্চশির যে ছবি দেখলো, যে প্রতিরোধ বাহিনীর 21 দিনের লড়াই, তালিবানের সঙ্গে যুক্ত হলো পাকিস্তান, এবং সেই লড়াইয়ের পর আফগানিস্তানের মানুষ তারা কি করছেন? তারা রাস্তায় নামছেন, তালিবানকে ভয় পাচ্ছেন না, রাস্তায় নেমে পাকিস্তান বিরোধী স্লোগান তাদের মুখে, পাকিস্তান মুর্দাবাদ বলে স্লোগান দিয়েছেন কাবুলের মানুষ। শুধুমাত্র পুরুষ নয়, মেয়েরাও নেমেছেন তালিবানের ভয়কে উপেক্ষা করে। আজ আফগানিস্তানের ডায়েরিতে দেখাবো সেই ছবি। দেখুন আজ আফগানিস্তানের ডায়েরি। দৃশ্য 1, তালিবান শাসনে আফগানিস্তানে কাবুলের রাস্তায় পাক বিরোধী মিছিল। পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দৃশ্য 1-এ। তালিবান শাসনে আফগানিস্তানে কাবুলের রাস্তায় পাক বিরোধী মিছিল দৃশ্য 2। কাবুলের রাস্তায় পাক বিরোধী মিছিলের ছবি। আজ দৃশ্য 2-এ দেখা যাচ্ছে প্রতিবাদে পথে আফগান মেয়েরাও। কি বলছেন তারা? তালিবানের রক্তচক্ষুকে ভয় না পেয়ে তারা পথে নেমেছেন। পাকিস্তান বিরোধী স্লোগান তাদের মুখেও। স্বাধীনতার কথা তাদের মুখে। দৃশ্য 2, দৃশ্য 3। তালিবান বিরোধী মিছিলে চলল গুলি, শুনুন সেই গুলির আওয়াজ। এভাবে নির্বিচারে চলেছে গুলি কাবুলের পথে সাধারণ মানুষের প্রতিবাদ মিছিলে। কিন্তু তাও প্রতিরোধ কিন্তু থেমে নেই, ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। শুধুমাত্র কাবুল নয়, বিভিন্ন প্রদেশে এই মুহূর্তে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেই প্রতিবাদের মিছিল। দৃশ্য 3, দৃশ্য 4। প্রকাশ্য রাস্তায় মহিলাদের মারধর, দেখুন সেই ছবি। এই প্রতিবাদ মিছিল, যে মিছিলে যোগদান করেছিলেন মহিলারা, তাদেরকে কিভাবে মারধর করা হচ্ছে তালিবানের পক্ষ থেকে। তালিবান মারছে এদের, রাস্তায় লাঠি পেটা করছে কার্যত মেয়েদের। এই তালিবানের কথাই অনেকে বলছিলেন গুড তালিবান, অনেকে বলছিলেন গুড তালিবানদের দেখুন। এই তালিবান নাকি 90 দশকের তালিবানের থেকে পাল্টে গেছে। এই তালিবানের চরিত্র নাকি পাল্টে গেছে। এই চরিত্র পাল্টেছে, এই পাল্টেছে চরিত্র। দৃশ্য 4-এ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন মেয়েরা, এভাবে তাদেরকে মারা হচ্ছে। এই চরিত্র পাল্টেছে। গুড তালিবান যারা বলছিলেন তারা দেখুন। দৃশ্য 5। নজরদারির জন্য তালিবান ফটোগ্রাফার পাঠিয়েছে, চিত্রগ্রাহক পাঠানো হয়েছে নজরদারির জন্য। কারা কারা রয়েছেন এই প্রতিবাদ মিছিলে? এই যে ফটোগ্রাফারকে দেখতে পাচ্ছেন, সেই ফটোগ্রাফারকে পাঠানো হয়েছে নজরদারির জন্য।
তালিবান সরকার গঠন করতে চলেছে কিছুদিনের মধ্যেই, সেই তালিবানের এই ছবি দেখুন। একদিকে চলছে নৃশংসতা, অন্যদিকে সরকার গঠনের প্রক্রিয়া। আমি আলোচনায় আসার আগে তালিবানের সরকার গঠনের তৎপরতা একবার দেখাতে চাইবো, তারপর আসবো আলোচনায়। দেখুন, এখনো সরকার গঠন করতে পারল না তালিবান। অন্তর্দ্বন্দ্ব এখনো বর্তমান, স্বীকার করে নিয়েছে তালিবান। পাক মদতপুষ্ট হাক্কানি গোষ্ঠীর সঙ্গে মোল্লা বরাদরের বিরোধ প্রকাশে, তাই হাক্কানি গোষ্ঠীর গুরুত্ব বাড়াতে চাইছে আইএসআই প্রধান ফৈজ হামিদ। এতে আফগানিস্তান সরকারে সুবিধাজনক জায়গা পাবে পাকিস্তান। সূত্রের খবর, তালিবান সরকারে আইএসআই এর নাক গলানো পছন্দ নয় তালিবানের, ফলে তৃতীয় ব্যক্তি পাকিস্তানের কারণে প্রক্রিয়া আরও জটিল হতে পারে। এই পরিস্থিতিতে তালিবান সাফ বুঝতে পারছে আর যাই হোক পাকিস্তান যোগ্য বন্ধু নয়। এর মধ্যে একবার পাক তালিবান সম্পর্কে জোর ধাক্কা লেগেছে। সীমান্তে কাঁটাতারের কথা বললেও তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে তালিবান। এদিকে গোটা বিশ্বজুড়েই আলোচনার বিষয়ে পাক তালিবান প্রসঙ্গ। এমনকি সোমবার তালিবানে পাঞ্চিল দখলের চেষ্টায় পাকিস্তানের হাত থাকা নিয়ে সরব হন প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ। এই পরিস্থিতিতে বিশ্বের সামনে এতদিন অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে না আনলেও এবার মতবিরোধকে টেকনিক্যাল সমস্যা বলে সামনে আনছে তালিবান। সরকার গঠনে দেরির কারণ টেকনিক্যাল সমস্যা। প্রশ্ন উঠছে, যারা বন্দুকের নলে ক্ষমতা দখল করে তাদের সরকার গঠনে দেরির কারণ টেকনিক্যাল সমস্যা। তালিবানের মধ্যে বিরোধ দিন দিন বড় আকার ধারণ করছে। তবে সবচেয়ে বড় বিষয়, তালিবান সরকার গঠনে আপত্তি কোথায়? সরকার হবে ইরানের আদলে, শীর্ষ নেতা, সম্ভাব্য প্রেসিডেন্ট সবই ঠিক, তাহলে সরকার গঠন হচ্ছে না কেন? আসলে পাকিস্তানের নাক গলানোয় পালে হাওয়া পেয়ে গলা চড়িয়েছে হাক্কানি গোষ্ঠী, বকলমে যারা আফগানিস্তানে পাকিস্তানের চোখ। এখন দেখার আদৌ এই অন্তর্দ্বন্দ্ব মেটাতে পারে কিনা তালিবান। রিপাবলিক বাংলা। সরকার গঠন হলো না, তার আগেই অন্তর্দ্বন্দ্ব, আর অন্তর্দ্বন্দ্বতে কে ইন্ধন দিচ্ছে? সেই পাকিস্তান, যে পাকিস্তান এই মুহূর্তে তালিবানকে সরকার গঠনে সাহায্য করবে বলে এসেছিল, কিন্তু দিচ্ছে কি? দিচ্ছে ইন্ধন। হাক্কানি গোষ্ঠীকে সরকারের অন্তর্ভুক্তি করার জন্য পাকিস্তানের খুব ইন্টারেস্ট, এবং একই সঙ্গে ইন্টারেস্ট কাশ্মীর নিয়ে। কাশ্মীর নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বৈঠক করেছেন এবং কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে। আমি ডক্টর অরিন্দম ব্যানার্জির কাছে যাব। ডক্টর অরিন্দম ব্যানার্জি, 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। ভারতের এই মুহূর্তে কৌশল কি হওয়া উচিত, যেখানে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সকলেই, বিপিন রাওয়াত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একা কুম্ভ ভারত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা হয়েছে। ভারত কোন কৌশলে এগোলে এই মুহূর্তে আপনার মনে হয় যুক্তিযুক্ত হবে গোটা পরিস্থিতির দিকে নজর রেখে? ডক্টর ব্যানার্জি। হ্যাঁ, দেখুন, আমি যেটা বলতে চাইছি যে এই তালিবানের উত্থানের পরে ভারতের পজিশনটা এখন একটু ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যে তালিবান আফগানিস্তানের উপরে চীন, পাকিস্তান এরা একটা নেক্সাস তৈরি হয়েছে যারা আফগানিস্তানটাকে নিতে চাইছে। রাশিয়ার সঙ্গে এই কোয়াড ফরমেশন হওয়ার পরে, মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ইন্ডিয়া, এই কোয়াড ফরমেশন হওয়ার পরে রাশিয়ার সঙ্গে ভারতের একটু ডিস্টেন্স তৈরি হয়েছে। কিন্তু ভারত এখন কোনো অ্যাডভান্টেজটাই সেইভাবে পাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমেরিকার রাজনৈতিক পটভূমিকার বদল। আমেরিকায় আগে যারা ছিল রিপাবলিকান, এরা ছিল একদম মানে ঘোষিত ভারত বন্ধু, ট্রাম্প এরা ভারত বন্ধু। ফলে ভারত সমস্ত রকম ভাবে সামরিক এবং অন্যান্য হেল্প গুলো, যে কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক সমস্ত হেল্প গুলো ভারত আগে পাচ্ছিল বা অনেকটা ভারত জোরদার ছিল, সেটা কিন্তু বাইডেন আসার পরে ওটা একটু উইক হয়েছে। হ্যাঁ, আর রাশিয়ার সঙ্গে যাহাতে আমেরিকার আবার সম্পর্ক খারাপ, সেই জন্য রাশিয়া ন্যাচারালি যে এই কোয়াডের এগেনস্টে বা রাশিয়া একটু চায়নার দিকে টিল্টেড। তো এখন কথা হচ্ছে, এটা দিয়ে ইন্ডিয়ার ভাববার কিছু নেই। ইসরায়েল যদি সার্ভাইভ করে থাকে আরব মুলুকে, একটা ছোট্ট দেশ, সেইখানে শত্রু পরিবেষ্টিত হয়ে রয়েছে, ইসরায়েল যেরকম যদি সার্ভাইভ করে থাকে এবং ইসরায়েলকে 5টা দেশ মিলেও অ্যাটাক করেও ইসরায়েলকে হারাতে পারেনি, সেরকম ভারতকে শক্তিশালী হতে হবে। এক্সটার্নাল থ্রেট এবং ইন্টারনাল থ্রেট ইন্ডিয়ার দুটোই রয়েছে, কিন্তু ভারতকে প্রচন্ডভাবে ভিজিলেন্ট হতে হবে এবং নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। এবং এই যে তালিবানের পরিস্থিতি, এইটা কিন্তু আফগানিস্তানে এটা একটা ফ্লুইড স্টেটে,
এটা কিন্তু ফিক্স নয়, এটা চেঞ্জ করবে। যেমন ধরুন ইরান অলরেডি আমি আসছি ডক্টর ব্যানার্জি, আবারও আসবো আপনার কাছে, আপাতত সময়টা শেষ হচ্ছে আপনার। আমি কেয়া ঘোষের কাছে যাব। কেয়াদি, আজকে আমরা দেখলাম যে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে একটা বড় সিদ্ধান্ত, যেখানে কাশ্মীরি পণ্ডিতরা যাতে ফিরতে পারেন সেই ব্যবস্থা করা, একটি অ্যাপের ব্যবস্থা করা। কাশ্মীরকে যেখানে অশান্ত করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে কাশ্মীরে যাতে আরও স্থিতিশীলতা ফেরে এবং তার জন্য কাশ্মীর পণ্ডিতদের ফিরিয়ে আনার একটা বার্তা দেওয়া হলো, সেটা কি একটা বার্তা নয়, একটা স্ট্রং বার্তা গেল না? মীনাক্ষী, আপনার চ্যানেলের যে একটা ট্যাগলাইন রয়েছে না, যে চোখে চোখ রেখে জবাব হবে চোখে চোখ রেখে, এটা আপনার চ্যানেলের ট্যাগলাইন। তেমনই ভারতের ট্যাগলাইন কিন্তু একই রকম, চোখে চোখ রেখে এই ভারত নয়া ভারত। যেমনটা কর্নেল বাগচি বললেন, এই ভারত কিন্তু চোখে চোখ রেখে জবাব দিতে জানে। ভারী সুন্দর বিশ্লেষণ করলেন ডক্টর ব্যানার্জি। উনিও বললেন যে ভারত যেরকম ইসরায়েল একটা ছোট দেশ, তারা যেরকম জাতীয়তাবাদের ব্যাপারে কোনো রকম আপোষ করে না, এই ভারত তেমনই কিন্তু নয়া ভারত, যে এই ভারত কিনা জাতীয়তাবাদের ব্যাপারে কোনো রকম আপোষ করে না। এবং খুব একটা গুরুত্বপূর্ণ কথা একটা ডক্টর ব্যানার্জি বললেন, এক্সটার্নাল এবং ইন্টারনাল। আসলে কি হয় জানেন তো, আমরা বাইরের শত্রু তো সবাই জানি যে বাইরের শত্রু আছে, তাদের সাথে লড়াই করব, কিন্তু আমাদের খুব দুঃখজনক ভাবে আমাদের দেশের মধ্যে শত্রু আছে। দেশের মধ্যে শত্রুগুলোর সঙ্গেও কিন্তু একই সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে, এবং আমার মনে হয় ভবিষ্যৎকালেও করতে হবে। ওই ঘরের শত্রু বিভীষণ কথাটা যদিও উচিত নয় বলা, কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই আমাদের দেশের মধ্যে শত্রু এবং বাইরের শত্রু সবার সঙ্গে একই রকম ভাবে লড়াই করা হবে। এবং ওই কাশ্মীরি পণ্ডিতদের আবার নিজেদের নিজ ভূমে ফিরিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা শুরু হলো, এটা একেবারেই বার্তা যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেটা আমরা 370 ধারা অবলুপ্ত করার পরেই এই বার্তা দিয়ে দিয়েছিলাম, যেই বার্তা বা যেই জ্বালা বা যন্ত্রণা পাকিস্তান এখন ভোগ করছে। তাই তারা খানিকটা দিশেহারা এবং তারা চাইছে তার হাত ধরে নিজেদের জায়গাটা শক্ত করতে। কিন্তু এই যে বললাম, এই ভারত নয়া ভারত, এই ভারত অনেক শক্ত ভারত। পাকিস্তান আবার আমাদের ব্যাপারে নাক গলায়, সেই জবাব ওরা পাবে। এবার এই বার্তাটা ঠিক কোন পথে গেল, কিভাবে গেল, সেটা একবার দেখাতে চাইবো আপনাদের। কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে নেওয়ার যে উদ্যোগ, সেটা কিভাবে এগোলো সেটা দেখাতে চাইবো। তারপরে আমি কংগ্রেস মুখপাত্রের কাছে আসবো। দেখুন, ভারত বিভাজনের সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের উপরে নির্মম অত্যাচারের কাহিনী কারো অজানা নয়। দীর্ঘদিন নিজের জায়গা ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। সন্ত্রাসের ও অত্যাচারের কারণে 90-এর দশকের গোড়ায় উপত্যকা ছাড়েন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়। দেশের অন্য প্রান্তে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। তারপর থেকেই রাজনীতির অঙ্গনে বারবার টানা হ্যাচড়া হয়েছে তাদেরকে নিয়ে, কিন্তু কেউ এগিয়ে আসেনি তাদের দুঃখ নিবারণে। বহুবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন তারা। কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পরে উদ্যোগ 2019 5ই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার। তাতে সবচেয়ে বেশি খুশি হন কাশ্মীরি পণ্ডিতরা, কিন্তু তারপরও জমি ফিরে পাওয়ার আশায় ছিলেন তারা। এবার সেই পথেও সমস্ত জটিলতা সরিয়ে দেওয়া হলো। কাশ্মীরি পণ্ডিতদের জন্য বিশেষ উদ্যোগ সরকারের। কাশ্মীরি পণ্ডিতদের জন্য চালু বিশেষ পোর্টাল। পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। পণ্ডিতদের হারানো সম্পত্তি ফিরে পেতে আবেদন। আগেই অস্থাবর সম্পত্তি আইনও লাগু করা হয়েছে। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন আর জম্মু কাশ্মীরের সম্পত্তি কেনা বেচায় কোনো সমস্যা নেই। পোর্টালের মাধ্যমে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে জমির মালিকদের, তার সঙ্গে জানাতে হবে কোন সালে তারা সম্পত্তি ফেলে রেখে চলে গিয়েছেন ও সেই জমি কেউ দখল করেছে কিনা। অগস্টের প্রথম দিকে লেফটেন্যান্ট জেনারেল সিনহা নির্দেশ দেন, যদি কেউ অস্থাবর সম্পত্তি আইন লঙ্ঘন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি যেসব সম্পত্তি ফেলে রেখে কাশ্মীরি পণ্ডিতরা চলে যেতে বাধ্য হয়েছেন, সেই সব সম্পত্তির হিসাব রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। রিপাবলিক বাংলা। অর্থাৎ একটা বার্তাও পরোক্ষে কোথাও না কোথাও। সন্দীপা, যে বিষয়টি কেয়াদি বললেন যে অনেক সময় বাইরের শত্রুকে মোকাবিলা করতে হয়, ঘরেও মোকাবিলা করতে হয়। ঘরে অনেক সময় প্রশ্নের উত্তর দিতে হয়, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিনা, কিভাবে হয়েছিল, আদৌ এর সত্যতা নিয়ে প্রশ্ন তো আপনারাও তুলেছেন। এই সময় দাঁড়িয়ে যেখানে একটা ঐক্য দরকার, রাজনীতি সরিয়ে রেখে এই ঐক্য কি করবেন আপনারা? এই ঐক্যে কি আসতে পারবেন? ঘরের শত্রু বিভীষণ কথাটি বললেন কেয়াদি,
এটি প্রবাদ প্রতিম বাক্য এটি। এবার এক মিনিট আমাদের প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে দেশের মধ্যে তালিবান কোথায় লুকিয়ে আছেন কেয়াদি যদি বলে দেন তাহলে আমাদের খুব ভালো হয়, তাহলে আমরাও তাদেরকে ধরে ভারত সরকারের হাতে তুলে দিতে পারবো, স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে তুলে দিতে পারবো যে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো কেয়াদি একটু বলে দেন। কেয়াদি তো বললেন স্পেসিফিক্যালি যে মানে ঘরে বাইরের শত্রু এখন কে? পৃথিবীর গোটা বিশ্বের শত্রু তালিবান এখন এই মুহূর্তে। তার মানে কেয়াদি বলতে চাইছেন যে আমাদের দেশের মধ্যে তালিবানরা আছে, তালিবানরা লুকিয়ে আছে। কেয়াদি আপনি একটু বলে দেবেন কাইন্ডলি, এই টিভির পর্দাতেই বলে দেবেন পরবর্তী সময়ে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে তালিবান কারা? তালিবান তো একটা জাস্ট একটা পাপেট। নিশ্চয়ই আমার সময় পেলে নিশ্চয়ই বলবো। তালিবান তো একটা পাপেট। এবার তালিবানদের পেছনে কারা আছে আমরা দেখতে পাচ্ছি। চায়না আছে, আইএসআই আছে, পাকিস্তান আছে। পাকিস্তানের এই রূপটি তো আজকে নতুন নয়, বহু বছর ধরে আমরা শুরু থেকে দেখে আসছি পাকিস্তানের এই রূপটি। এই 2009 2010-এ যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে পাকিস্তান কিভাবে তাদের ভূমি দিয়েছে, সহযোগিতা করেছে তালিবানকে তাদের ঘাঁটি বানাবার জন্য। এবার আমরা যদি আসি চায়নার কথায়, চায়নার সাথে তালিবানরা কিন্তু কয়েক মাস আগে গিয়ে মিটিং করে এসছে। আমরা অবশ্যই ভারত সরকার বিদেশ কূটনীতি বিদেশ নীতি আলাদা, সেটার জন্য ভারত সরকার যা সিদ্ধান্ত নেবেন আমরা বরাবরই ভারত সরকারের সাথে আছি, সেখানে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ভারতের জন্য কিন্তু খুব একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হতে চলেছে, এটা আমরা আগেও বলেছি এখনো বলছি। বেশ, কেয়াদি কিছু বলবেন উত্তরে? দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই ভারতের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে, এই খবরটা সম্ভবত সন্দীপারা পেয়েছেন চায়না বা পাকিস্তান মারফত। কিন্তু আমরা নিজেদের দেশ বাঁচাবো, আমরা নিজেদের গড় বাঁচাবো। আর দ্বিতীয় কথা উনি যেটা বললেন না, কেয়াদি যদি বলে দেন তালিবান কারা ভারতের মধ্যে, আমার মনে হয় সন্দীপা হয় চোখ কান খোলা রাখেন না, বা সোশ্যাল মিডিয়া দেখেন না, বা টিভি দেখেন না, তাহলে জানতেন যে বেশ কিছু সাংসদ রয়েছেন, বেশ কিছু কবি রয়েছেন সর্বশিক্ষিত, তারা তালিবানকে মানে খোলাখুলি প্রশংসা করেছেন। এবং সেই বিষয়ে কিন্তু আপনাদের সুপ্রিমো তরফ থেকে বা আপনার দলের তরফ থেকে কোনো একটা কন্ডেম করা টুইট বা বার্তা আমরা দেখিনি। তাই কে কার সঙ্গে আছে এবার বুঝে নিন, জয়েন দ্য ডটস, খুব সুন্দর একটা কথা আছে। হাত তুলেছেন সন্দীপা? না না, যারা তালিবানদের সমর্থন করেছেন সে যে কোনো রাজ্যেই হোক, সে রাজ্যের পুলিশ ব্যবস্থা নিয়েছে তাদের প্রতি চোখ কান খোলা রাখার ব্যাপার যখন বলা হয়েছে, ওই বিজেপির ওরা তো গান্ধীজির 3টে বাদর আছে, 3টে বাদরের মধ্যে ওই দেখবো না শুনবো না কিন্তু বলবো ঠিক, ওই 3টে বাদরের মধ্যে 2টো বাদরের রূপ নিয়ে চলছে। বলবো ঠিক, ফাঁকা কলসির মতো বেজে যাব, কিন্তু দেখবো না শুনবো না। হ্যাঁ, আমরা চোখ কান খোলা রেখেছি বলেই কিন্তু আমরা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সিপ্যাক নিয়ে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার পোর্টটি চায়না নিয়ে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে চিটাগাং বাইরের দেশের শত্রু মোকাবিলা গুরুত্বপূর্ণ। ঐক্য দরকার, ঐক্য, রাজনীতি বলে ঐক্য দরকার। সন্দীপা, চিটাগাং পোর্টটি আছে সেটাও নিয়ে মূর্খ বাদর, আমরা জানি কে মূর্খ বাদরের মতন আমেঠি থেকে পালিয়ে ওয়ারলেট চলে যাচ্ছে, সেটা সার্জিক্যাল স্ট্রাইক করলো, এত বড় সার্জিক্যাল স্ট্রাইক করলো যে চায়না আমাদেরকে সব দিক দিয়ে ঘিরে ফেলছে, সেখানে আপনি ঘুরে ফিরে বিজেপিকে নিয়ে আসছেন কেন ভাই? আমি তো আপনার দলের নাম বলিনি, তাহলে আপনার ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাবো না, আমি কেন বলে সন্দীপা? আমি তো কংগ্রেসের নাম বলিনি, আমি তো আপনাদের নাম বলিনি। একসাথে কথা বলে বুঝে যাবে না। আমি ডিবেটের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আসছি। আমি কর্নেল বাগচির কাছে যাবো একটু। আসছি প্লিজ সন্দীপা, আসছি। কেয়াদি আসছি, সন্দীপা আসছি। কর্নেল বাগচির কাছে আমার সময় খুব শেষের দিকে, আমি 30 সেকেন্ড করে সময় দেবো এই মুহূর্তে যারা আমার সঙ্গে আসবেন। কর্নেল বাগচি, আজকে কাশ্মীর নিয়ে তার উদ্বেগের কথা রাশিয়া জানাচ্ছে ভারতকে, সেখানে আজকে এই কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশ্যে একটি বার্তা, অর্থাৎ কাশ্মীর আমাদের কন্ট্রোলে আছে এবং আমরা কাশ্মীরের প্রশ্নে আমরা সকলে একজোট এবং সবসময় আমরা একটা বলিষ্ঠ পদক্ষেপ নেব, এটা কি একটা বার্তা পরোক্ষে কোথাও? কর্নেল বাগচি প্লিজ। দেখুন, কথা হচ্ছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যেদিন হয়েছিল, তা
হ্যাঁ, ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যেদিন হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের, সেই দিনই কিন্তু এই রকম ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। নিজের দেশে পরবাসী হয়ে থাকাটার যে কি যন্ত্রণা, এটা কাশ্মীরি পণ্ডিতরা বুঝেছেন। আর ভারত যখন এক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, এরকম একটা কথা আগে চলতো। ভারত যখন এক, তখন ভারতের মানুষ যেখানে ইচ্ছে যাবেন, যেখানে ইচ্ছে প্রপার্টি কিনবেন, থাকবেন, আর সেখানে থাকার 100% নিরাপত্তা সেখানকার সরকার এবং সেন্ট্রাল সরকারকে দিতে হবে। আমি তালিবান সম্বন্ধে বলতে গিয়ে একটা কথাই শুধু বলবো, সেটা হচ্ছে সন্ত্রাস ব্যাপারটাই হচ্ছে জিরো টলারেন্সের ব্যাপার। আজকে সন্ত্রাস দুয়ারে, সমাধান জাতীয় ঐক্য ছাড়া অন্য কোনো সমাধান আমাদের কাছে নেই। একদম একদম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কর্নেল বাগচি, ভেরি ইম্পর্টেন্ট। আমি ডক্টর ব্যানার্জির কাছে যাব। পরোক্ষে বার্তা এবং জাতীয় ঐক্য এই মুহূর্তে কতটা দরকার, 30 সেকেন্ড সময় দিতে পারছি। ডক্টর ব্যানার্জি, কি বলছেন আরেকবার বলুন। এই মুহূর্তে জাতীয় ঐক্য কতটা দরকার এবং কাশ্মীরি পণ্ডিতদের যে আজকে বার্তা দেওয়া, পরোক্ষে কাশ্মীর নিয়ে কি একটা বার্তা ভারত সরকারের? হ্যাঁ, দেখুন এই বার্তাটা খুব স্ট্রং, এই বার্তাটা খুব স্ট্রং যে লোকে যেটা ভাবতে পারে যে ভারত তালিবানি উত্থানের সঙ্গে ভারত উইক হয়ে গেছে বা ভারত পিছু হটতে পারে বা ভারত ভয় পেতে পারে, এটা একদম কাউন্টার, যে না আমরা উল্টে সেটা তো ভয় পাচ্ছি না, আমরা বরঞ্চ এতদিন যদি এই টেররিজমের জন্য ভারত ক্ষতবিক্ষত হয়েছে, কাশ্মীরি পণ্ডিতরা ওরা মানে ডিসপ্লেসড হয়েছে, ওদেরকে আমরা কথা মতো আমাদের প্রতিশ্রুতি মতো আমরা ওগুলোকে রিপ্লেস করব, ওনাদেরকে আবার রিহ্যাবিলিটেট করব। তো আমরা ভারত মোটেই এটাতে ভয় পাচ্ছে না। আরেকটা কথা বলতে চাই আমি, যে আপনার শেষ ডক্টর ব্যানার্জি আর সময় দিতে পারছি না, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। রাজাগোপাল বাবুর কাছে একই প্রশ্নে যাব, 30 সেকেন্ড সময় দিচ্ছি রাজাগোপাল বাবু। দেখুন যে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। আমাদের ভারত সরকার কাশ্মীরে যে ধরনের বৈষম্য ছিল, ভারতবাসীরা সেখানে সেটেল করতে পারতো না, এবং সেখানে যারা কাশ্মীরি, যারা অরিজিনাল রেসিডেন্ট ছিল, তাদেরকে ফিরে আসার যে উদ্যোগ নিয়েছে 370 দ্বারা বিলুপ্তির মাধ্যম দিয়ে, এখন নতুন করে আহ্বান করছে যে সেখানে কাশ্মীর এখন মুক্ত, সন্ত্রাস মুক্ত, সেখানে যদি পণ্ডিতরা ফিরে আসেন, এটা একটা বহির্বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা যে দেখো আমরা কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করেছি এবং সেখানে বিদেশি সন্ত্রাস ঢুকতে দেব না। একদমই, এটা একটা পরোক্ষে বার্তা এবং আমাদের বলিষ্ঠ বার্তা বলা যেতেই পারে, অনেকেই মনে করছেন এমনটা। অসংখ্য ধন্যবাদ সকলকে জবাব চাই বাংলা ডিবেটে যোগ দেওয়ার জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি ব্রেকিং সেগমেন্ট নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার। সেগমেন্টের দিকে এবং ব্রেকিং সেগমেন্টের শুরুতেই যে ব্রেকিং, সেই ব্রেকিং বেহালার দিকে নজর রাখতে হচ্ছে। বেহালায় মা এবং ছেলের রহস্য মৃত্যু এবং তাকে কেন্দ্র করে যে ধীরে ধীরে রহস্য ঘনীভূত হচ্ছে। এই মুহূর্তের ব্রেকিং, মৃতার স্বামীর আংটিতে মিলল রক্তের দাগ। পর্ণশ্রী কাণ্ডে মৃতার স্বামীর আংটিতে মিলেছে রক্তের দাগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিস্তারিত জানাতে 3 জন প্রতিনিধি আমাদের রয়েছেন। পিঙ্কি রয়েছেন অর্ণব এবং রয়েছেন সন্তু। আমি শুরুতেই পিঙ্কির কাছে যাব। পিঙ্কি, রক্তের দাগ পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। একেবারেই তাই, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যা বলছে তাতে কিন্তু একে একে জট খুলছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে তপন মণ্ডলকে। তপন মণ্ডলের আংটি থেকে যেমন রক্তের দাগ মিলেছে, সেটা যেমন গোয়েন্দাদের ভাবাচ্ছে, ঠিক তার পাশাপাশি আরো একটা তথ্য তোমাকে জানিয়ে রাখবো মীনাক্ষী, যে এই সুস্মিতা মণ্ডল, মৃত সুস্মিতা মণ্ডলের আঙুল থেকে, ডান হাতের আঙুল থেকে ব্লাড স্যাম্পলস পাওয়া গিয়েছে। এই ব্লাড স্যাম্পলস কার হতে পারে, আততায়ী ব্লাড স্যাম্পলস কিনা সেটা ম্যাচ করানোর জন্য ইতিমধ্যেই সেই স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং টেস্ট করে দেখা হবে যে সেই স্যাম্পল কার ছিল। অনেকটাই জট কাটতে পারে তার মাধ্যমে। এছাড়াও পোস্টমর্টমের একটা প্রাথমিক রিপোর্টও তারা পেয়েছেন। তাছাড়া আরো যেটা ভাবাচ্ছে যে এই যে দুজন, সুস্মিতা এবং তার ছেলে তমজিতের শরীরে একাধিক ক্ষত দাগ ছিল। এই একাধিক ক্ষত অর্থাৎ মাল্টিপল ইনজুরির দাগ ছিল। তার মানে তাদের কি সজ্ঞান নাকি অচৈতন্য অবস্থা তাদেরকে
খুন করা হয়েছে সেটাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, এখান থেকে কোনো রকম সিসিটিভি ফুটেজ কিন্তু পাওয়া যায়নি মীনাক্ষী, যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কেন সিসিটিভি ফুটেজ কিন্তু কোনো রকম পাওয়া যায়নি। অনেকগুলো ধোঁয়াশা রয়েছে, অনেকটাই ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশাগুলো কাটাতে তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর রয়েছে। অর্ণব তদন্তের গতি প্রকৃতি আমাদের বলবেন। অর্ণব, সকাল থেকে যে ছবি আমরা দেখছি, এক একটা লেয়ার যেন উঠছে, ধোঁয়াশা যেন ধীরে ধীরে উঠছে, আবার ধোঁয়াশা নতুন করে তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে? দেখো, যদি দেখা যায় তাহলে প্রথমেই বলতে হবে যে ফরেনসিক ডিপার্টমেন্টের যে ভূমিকা এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তদন্তকারী আধিকারিকরা গতকাল যখন এই দুটো বডি রিকভার করেন, এই বডি রিকভার করবার পর তারা কিন্তু যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো রয়েছে সেগুলোর উপর জোর দিয়েছিলেন, এবং সেই এভিডেন্সগুলোকে একবারে যদি যাচাই করতে হয় তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট। এবং পোস্টমর্টম রিপোর্টে ইতিমধ্যেই যেটা পিঙ্কি জানালো যে মাল্টিপল ইনজুরির কথা এসেছে, অর্থাৎ একাধিকবার আঘাত। এবং এই আঘাত কেন করা হয়েছিল, মৃত্যুকে নিশ্চিত করতে নাকি অন্য কোনো কারণে, অর্থাৎ তাদের দাম্পত্য কলহ চলছিল যার জন্য কোনো বাড়িতে অশান্তি বা কোনো অন্য কোনো ঘটনার জন্য বাড়িতে অশান্তি, এই সমস্ত কারণে আঘাত, নাকি মারা যাওয়ার কিছুক্ষণ আগে বা মারা যাওয়ার কিছুক্ষণ পরে এই আঘাত হয়েছিল, সেই বিষয়টা কিন্তু ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্টেই কিন্তু উঠে আসবে। এবং তার পাশাপাশি যেটা তদন্তকারী আধিকারিকদেরকে ভাবাচ্ছে যে যেই বা যারা খুন করে থাকুক, কারণ 34 ধারা এইটাকে কিন্তু রাখা হয়েছে সমবেতভাবে ক্রাইম করার ক্ষেত্রে এই ধারাটি লাগু করা হয়, এবং সেই যে ধারাটিকে লাগানোর ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় তদন্তকারীদেরকে ভাবাচ্ছে যে দুজনকে খুন করা হয়েছে তারা প্রত্যেকেই পূর্ণবয়স্ক। সেক্ষেত্রে তাদেরকে কি কোনো রকমভাবে চেতনানাশক কোনো ওষুধ খাইয়ে দেওয়া হওয়ার পর খুন করা হয়েছে, সেই বিষয়টাও কিন্তু তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে। তার জন্য কিন্তু বিভিন্ন স্যাম্পল কালেকশন করেছে ফরেনসিক ইতিমধ্যেই, এবং তারা কিন্তু গোটা বিষয়টিকে কিন্তু পরীক্ষা একদমই। আর যে প্রশ্ন ভাবাচ্ছে, সন্তু আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সন্তু, যে প্রশ্নগুলো ভাবাচ্ছে এই মুহূর্তে তদন্তকারীদের, কি কি প্রশ্ন মূলত উঠে আসছে এবং এখনো তুমি সেখানে রয়েছো, কি ছবি সেখানকার? কিছুক্ষণ আগেও আমরা দেখেছি একটা নতুন করে ধোঁয়াশার তৈরি হলো, এখনো পর্যন্ত কি কি প্রশ্ন সামনে আসছে? একাধিক প্রশ্ন মীনাক্ষী, একাধিক প্রশ্ন। যে আবাসনগুলিতে একের পর এক ক্রাইমের খবর উঠে আসছে আমাদের শহর কলকাতায় বিভিন্ন জায়গায়, সেখান থেকে একাধিক প্রশ্ন উঠছে। তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিসিটিভি। আমরা দেখেছিলাম সাপুরজির ঘটনা, প্রত্যেকের মনে রয়েছে, সেখানেও সিসিটিভিতে গলদ গাফিলতি আমরা দেখতে পেয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি এই আবাসন, যেই আবাসন তৈরি হয়েছে তার চারপাশে আমি পরিবেশটা পুরোটা দেখানোর চেষ্টা করব। রাস্তা রয়েছে, কে আসছে কে যাচ্ছে, কোনো যে নোটিশ বা দেখা তদন্ত, সেখানে কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। এবং প্রতিবেশীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, এই যে কে আসে কে যায় কিছুই বোঝা যায় না। সিসিটিভি থাকলে আপনারা নিজেরা সুবিধা মনে হয়? হ্যাঁ, খুবই সুবিধা, এটা খুবই সুবিধা। সিসিটিভি কেন নেই? স্থানীয় বিধায়ক বা যারা রয়েছেন জনপ্রতিনিধি কি বলছেন? তারা বলছেন এটা এখন দিলে সুবিধা হয়, এটা সবার। এই যে হচ্ছে, এটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, খুবই আমাদের ভয়ে আর আতঙ্ক হয়ে আছি, হলে ভালো হয় আর কি। মীনাক্ষী, তুমি জানো কেন্দ্রের আবাসন নীতি এ রাজ্য কিন্তু মানেনি, এবং সুপ্রিম কোর্টে ভৎসনা হয়েছিল এই রাজ্য। যেই নীতিতে বলা রয়েছে আবাসনের চতুর্দিকে সিসিটিভি থাকতে হবে, নিরাপত্তা রক্ষী থাকতে হবে, যেটা সাপুরজিতে ছিল না, এই আবাসনেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। বা গলিতে বিভিন্ন জায়গায় সিসিটিভি নেই, জনপ্রতিনিধিদের দিকেও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। মীনাক্ষী, একেবারে বেহালা সম্পর্কে সমস্ত আপডেট আমাদের তুলে ধরার জন্য পিঙ্কি, অর্ণব এবং সন্তু, আমাদের প্রতিনিধি তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। বেহালার এই মুহূর্তের আপডেট আমাদের সামনে তুলে ধরলেন, যেখানে মৃতার স্বামীর আংটিতে রক্তের দাগ নতুন করে ভাবাচ্ছে তদন্তকারীদের। নজর রাখবো ব্রেকিং সেগমেন্টের পরের ব্রেকিং এর দিকে। জবাব চায় বাংলার ব্রেকিং এর দ্বিতীয় ব্রেকিং। জল থেকে ডায়রিয়া সংক্রমণে কামারহাটিতে মৃত এক শিশু সহ 4 জন, এবং নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 204 জন মোট আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন সরাসরি। ভাস্কর, কি আপডেট? একেবারে মীনাক্ষী, দেখো, কামারহাটি পুরসভার অন্তর্গত 1 নম্বর, 2 নম্বর, 3, 4 এবং 5 এই 5টি ওয়ার্ডে মূলত এই সংক্রমণ ছড়িয়েছে। পাইপলাইন ফেটেই এই সংক্রমণ ছড়িয়েছে এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবং সেখানে পৌরসভার তরফ থেকে বারংবার বার্তা দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের যাতে কোনোভাবেই যে কলের জল, সেই কলের জল তারা না ফুটিয়ে ব্যবহার না করেন। তার পাশাপাশি আলাদা করে ওয়াটার ট্যাঙ্কের বন্দোবস্তও করা হয়েছে। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, তার পাশাপাশি আরও একাধিক মানুষ
তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদেরকে স্থানীয় সাগর দত্ত হাসপাতাল বা আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও এই দুটি হাসপাতালে অনেকে চিকিৎসাধীন, অনেককে বাড়িতে রেখে চিকিৎসা করানো হচ্ছে এবং সামগ্রিকভাবে এই যে সংক্রমণ, সেই সংক্রমণের জেরে গোটা অঞ্চলে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও পৌরসভার তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং বারংবার মাইকিং করছেন, তারা বার্তা দিচ্ছেন যাতে কোনোভাবেই যে কলের জল, যে জল দূষিত জল, সেই জল না ফুটিয়ে কেউ ব্যবহার না করেন। আলাদা করে জলের গাড়ির বন্দোবস্ত করা হয়েছে, ওআরএস দেওয়া হচ্ছে, কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মীনাক্ষী, ধন্যবাদ ভাস্কর। এই বিষয়ে মদন মিত্র কি বললেন শোনাবো। ডায়রিয়া হয়েছে এটা শোনা গেছে, মৃত্যু হয়েছে বলে এখনো কোনো কনফার্মেশন আসেনি। আমি ইতিমধ্যে আমার ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে সমস্ত কোঅর্ডিনেটর বহু লোককে কামারহাটি বাড়ি বাড়ি পাঠিয়েছেন। সিএমএ স্পেশাল টিম এসে গেছে, স্বাস্থ্য দপ্তর ঘুরছে। আমি শুনেছি আমাদের চেয়ারম্যান বলেছেন যে এটা জল থেকে হয়েছে। এটা আমি আমার চেয়ারম্যানকে দোষ দেবো না, কারণ ও তো সায়েন্টিফিক এক্সপার্ট নয়, ইমোশানে হয়তো বলেছে বা নিজের, এটা খুব গর্ব আমার যে চেয়ারম্যান নিজের ঘাড়ে নিজের দোষ চাপিয়ে নিয়েছে আমার জল থেকে হচ্ছে, কিন্তু আমি এটা মানতে রাজি নই। মদন মিত্র বক্তব্য আমরা শুনলাম। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। জবাব চায় বাংলার ব্রেকিং সেগমেন্টের 3 নম্বর ব্রেকিং। নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি কেন? জানা যাচ্ছে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, পুজোয় অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী ভবানীপুর কেন্দ্রের, যে কেন্দ্রের নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন 30শে সেপ্টেম্বর, ভবানীপুরের প্রার্থী হয়ে তিনি কি করে অনুদান ঘোষণা করলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। বিস্তারিত জানাতে শিবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শিবাশিস, বিজেপির কি বক্তব্য? দেখো মীনাক্ষী, আজ বিকেলে কিন্তু নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সেখানে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল যায় এবং সেখানে তারা দাবি করেন যে আজকে পুজোর অনুদান সংক্রান্ত রাজ্য সরকার যে ঘোষণা করেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন যে মঞ্চে, তিনি কিন্তু গতকালকে তৃণমূল কংগ্রেসের ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল থেকে নির্বাচনী বিধি এ রাজ্যে লাগু করা হয়েছে ভবানীপুর, শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী হয়ে তিনি কিভাবে একটি অনুদানের, তার উপস্থিতিতে কিভাবে ঘোষণা করা হলো 50,000 টাকা বিভিন্ন ক্লাবকে দেওয়া হবে পুজোর কারণে, এবং যেখানে বেশ কিছু ক্লাবের তালিকায় নাম রয়েছে ভবানীপুর এলাকার কিছু ক্লাবের, এবং সেই ক্লাবগুলিতে টাকা দিয়ে তিনি কার্যত ভোটকে প্রভাবিত করছেন, এমনটাই অভিযোগ বিজেপির। এবং সব থেকে বড় আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের উপনির্বাচনে কোনোভাবে অংশ নিতে যেন না দেওয়া হয়, এই আবেদন কিন্তু বিজেপি করেছে নির্বাচন কমিশনে। বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। ভোট ঘোষণা হয়ে গেছে আর কলকাতায় এই ধরনের ঘোষণা হচ্ছে, আমি জানি না এটা কতটা আইনি বেআইনি ব্যাপার একটা। দ্বিতীয় হচ্ছে, ডোল পলিটিক্স করতে গিয়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলার খেলাধুলা উঠে যাচ্ছে, অথচ ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে। কিসের স্বার্থে দেওয়া হচ্ছে জানি না, খালি রাজনৈতিক স্বার্থে, ভোটের স্বার্থে দেওয়া হচ্ছে। আবার কর্পোরেশন ইলেকশন আসছে, বাই ইলেকশন আসছে, সেদিকে তাকিয়ে হয়তো এইসব কথা বলেছে। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম। ধন্যবাদ জানাচ্ছি শিবাশিসকে, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। নজর রাখবো পরবর্তী ব্রেকিং এর দিকে। জবাব চায় বাংলার ব্রেকিং সেগমেন্টের পরবর্তী ব্রেকিং। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির শহীদ পরিবারের সদস্যকে প্রার্থী করা হোক, এ নিয়ে সওয়াল করলেন তথাগত রায়। বিজেপি নেতা নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যকে প্রার্থী করার প্রস্তাব তথাগত রায়ের পক্ষ থেকে বলা হচ্ছে। ভবানীপুর কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেনি। এই বিষয়ে প্রার্থী ঘোষণা করার আগে সওয়াল করলেন তথাগত রায়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, দেখো মীনাক্ষী, যেটা তথাগত রায়ের বক্তব্য যে বিশ্বজিৎ সরকার, যিনি নিহত অভিজিৎ সরকারের দাদা, যে কেসের ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই, সেই বিশ্বজিৎ সরকার অথবা তার মাকে যেন প্রার্থী করা হয়, এটা কিন্তু তথাগত রায় সুপারিশ করেছিলেন। এবং আমরা যদি দেখি তাহলে রাজ্য বিজেপির তরফ থেকে দিল্লিতে যে 6 জনের নাম পাঠানো হয়েছে ভবানীপুর কেন্দ্রের জন্য, তার মধ্যে রয়েছেন
তথাগত রায়, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সেই বিশ্বজিৎ সরকার, অভিজিৎ সরকারের দাদা এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র, যেখানে তিনি বাই ইলেকশন লড়বেন, সেখানেই কিন্তু এই মাস্টার স্ট্রোকটা দিতে চাইছে রাজ্য বিজেপি। অর্থাৎ একটা শহীদ পরিবার কলকাতার বুকে, তার যে দাদা তাকেই কিন্তু তারা প্রার্থী করতে চাইছে বলে ইতিমধ্যেই কিন্তু গুঞ্জন উঠেছে। এবং বিশ্বজিৎ সরকারের সঙ্গে যখন আমরা কথা বলি, বিশ্বজিৎ সরকার কিন্তু জানিয়েছেন যে 2রা মের পর থেকে তার ভাইয়ের মৃত্যুর সুবিচারের জন্য তিনি লড়াই করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং যে কোনো লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। অর্থাৎ বিশ্বজিৎ সরকারও যে যদি এই দায়িত্ব পান তাহলে তিনি যে তাতেও প্রস্তুত, সেটাও কিন্তু তিনি পরোক্ষভাবে জানিয়ে রাখলেন। যদিও এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, দিল্লির অনুমোদনের পরই জানা যাবে। অসংখ্য ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে থাকার জন্য। ব্রেকিং সেগমেন্টের আজকে পরবর্তী ব্রেকিং এবং শেষ ব্রেকিং এর দিকে নজর রাখবো। যা খবর আসছে, কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপাবলিক বাংলার খবরের শিরমোহর, কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে কোনো প্রার্থী ভবানীপুর কেন্দ্রে তারা দিচ্ছে না, ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। বিস্তারিত জানাতে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ সরাসরি নিউজ রুমে রয়েছেন। ময়ূক, রিপাবলিক বাংলার খবরে শেষ পর্যন্ত শিরমোহর। একদমই তাই মীনাক্ষী, এবং এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে কালকেই আমরা এই খবরটা বলেছিলাম এবং কেন্দ্রীয় সূত্রে, হাইকমান্ড সূত্রে যে খবর আমরা পেয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্র্যাটেজিক মুভ, তাকে সমর্থন করার জন্য কংগ্রেস এই বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেওয়া যেটাকে বলে, সেই হাত বাড়িয়ে দিচ্ছে। এবং বাইরে বহির্জগতে দেখানোর চেষ্টা হচ্ছে যে বাই ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায় তো জিতবেই, সুতরাং সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী বা ক্যান্ডিডেট দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু অন্য দিক থেকে আমরা আবারও যে খবর আমরা পাচ্ছি তা হলো বামেদের সাথে বা সংযুক্ত মোর্চার মধ্যে থেকে কংগ্রেসের রক্তক্ষরণ হচ্ছে। তৃণমূলের হাত ধরে যদি কিছুটা ডিভিডেন্ড পাওয়া যায় রাজ্য কংগ্রেসের, সেই দিকেই এবার পাখির চোখ। একেবারে অসংখ্য ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে বিস্তারিত আমি তথ্য সমেত সকলের মতামত জানানোর পর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে উপনির্বাচনে কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দেবে না। অর্থাৎ উপনির্বাচনে কংগ্রেস ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বে না। রিপাবলিক বাংলার খবরে শিরমোহর, প্রার্থী দিচ্ছে না কংগ্রেস ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে। জবাব চাই বাংলা আজকের সময় শেষ। জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো বিশাখার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।